ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয়। যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না, কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে। তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল। সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে দুটো ঘটনা আছে আমার কাছে। যারা যারা শুনছেন আজকের এই ঘটনাটা, তাদের সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব, যদি তোমরা আরও নতুন এপিসোড পেতে চাও, যদি তোমরা চাও যে আমি আরও নতুন এপিসোড আপলোড করি, তাহলে তোমাদেরকে কিন্তু ছোট্ট একটা হেল্প করতে হবে। সেটা হচ্ছে আমাকে আরও ঘটনা পাঠাতে হবে। এই সপ্তাহে আমি মঙ্গলবার কোনো এপিসোড আপলোড করতে পারিনি, তার কারণ আমার কাছে কোনো ঘটনা ছিল না। আর পুরনো ঘটনা আমি শোনাতে পারবো না তোমাদেরকে, কেননা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে দাদা আগের এপিসোডটা আমি শুনেছি, আগের এপিসোডটা আপলোড করা হয়েছিল আমাদের চ্যানেলে। তো যার জন্য আমি আর কোনো ঘটনা সিলেক্ট করিনি, কেননা নতুন ঘটনা আমার কাছে সেরকম এসে পৌঁছায়নি। তো তোমাদেরকে ছোট্ট হেল্পটা করতে হবে। তোমরা যদি চাও যে আমি নতুন এপিসোড আপলোড করি, তাহলে আমাকে আরও ঘটনা পাঠাতে হবে। আশা করব তোমরা ঘটনা পাঠাবে এবং আমি অপেক্ষায় থাকবো। আর তোমরা আমাকে কমেন্টে কিন্তু ঘটনা লিখো না, কমেন্টে ঘটনা লিখলে পড়তে খুব সমস্যা হয়। তোমরা আমাকে মেল করো বা আমাকে ফেসবুকে মেসেজ করে আমাকে ঘটনা পাঠিও, তাহলে সেই ঘটনাটি আমি অবশ্যই পড়ে শোনাবো। দেরি করবো না, চলে যাব আজকের প্রথম ঘটনায়। তার আগে বলে রাখি, তোমরাও যদি আমাকে কোনো ঘটনা পাঠাতে চাও, তাহলে ঘটনাটি লিখে আমাকে মেল করতে হবে bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে, অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি মেসেজ করে আমাকে ঘটনা পাঠাতে পারো। চলে যাব আজকে প্রথম ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই আমি পড়ছি এবং সকলকে শোনাচ্ছি। ঘটনা লিখেছেন অন্তরা ঘোষাল। তিনি লিখেছেন, সালটা ছিল 2015-র 30শে জানুয়ারি, স্থান সোদপুর, সময় রাত 1:45। আমি এবং আমাদের পুরো পরিবার আমরা গিয়েছিলাম আমার মাস্তুতো দাদার বিয়েতে। বিয়ের কাজ শেষ হওয়ার পর আমি এবং আমার আরও 3 ভাই এবং আর এক দিদি আমরা একসাথে সিঁড়ি দিয়ে নেমে রাস্তার দিকে বেরোতেই বিয়েবাড়ির গেটের ঠিক উল্টো দিকে একটা অন্ধকার রাস্তায় দেখলাম যে আমাদের মা এবং মাসিরা ওই রাস্তায় চলে যাচ্ছে আর পিছন থেকে আমাদেরকে ডাকছে। আর তারা বলছে যে তোরা এদিকে আয়, আমাদের সাথে সাথে আয় তোরা। আমরা উত্তর দিয়ে বললাম, কি, আমরা তো আসার সময় এই রাস্তা দিয়ে আসিনি, যে দিক দিয়ে আমরা এসেছি সেটা তো বাঁ দিকের ওই বড় রাস্তাটা যেটাতে আলো জ্বলছে, তাহলে তোমরা এই দিকে কেন যাচ্ছ? উত্তরে আমার এক মাসি সে বলল, না তোরা আয়, এটা দিয়েই আমাদেরকে যেতে হবে। তোর মামা এটা শর্টকাট রাস্তা বলেই আমাদেরকে পাঠিয়েছে, আর তাছাড়া সামনেই বাস দাঁড়িয়ে আছে, চল তাড়াতাড়ি আয় তোরা। এই কথা শুনে আমরা ভাবলাম তাহলে হয়তো তাই হবে। এই বলে আমরাও এগোতে থাকলাম ওই দিকে। এগোনোর সময় আবারও মা মাসিদের ডেকে আমরা বললাম, আরে দাঁড়াও, আমরা তো আসছি পেছনে, তোমরা এত তাড়াতাড়ি কেন হাঁটছ? কিন্তু ওরা আমাদের জন্য কিছুতেই দাঁড়াচ্ছিল না। এরই মধ্যে এক ভাইয়ের ভীষণ জোরে টয়লেট পাওয়াতে ও আবারও বিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ও যাওয়ার সময় আমাদেরকে বলে যায়, দিদি তোরা এখানেই দাঁড়াস, আমি এক্ষুনি যাব এবং তাড়াতাড়ি চলে আসব। আমরাও মাঝপথেই ওই ভাইয়ের জন্য দাঁড়িয়ে গেলাম, কিন্তু দেখলাম মা আর মাসিদের গ্রুপটা সোজা এগিয়ে গিয়ে ডান দিকে অন্ধকারের দিকে চলে গেল। এই দেখে আমরা বলাবলি করছিলাম যে মা হয়তো বকবে এবার আমাদেরকে, দেখ ওরা চলে গেল আমাদেরকে ছেড়ে, আর এই ছেলেটা কত দেরি করছে বাথরুম থেকে আসতে। এই বলার কয়েক মিনিটের মধ্যে দেখলাম আমাদের ভাই বেরিয়ে এসে হাঁপাতে হাঁপাতে আমাদেরকে বলল, দিদি তোরা এইদিকে আয়, তাড়াতাড়ি এইদিকে আয়। আমরা বললাম, তোর জন্য কিন্তু এবার বকা খেতে হবে আমাদেরকে, তাড়াতাড়ি চল, মা ওরা তো সবাই চলে গেল। উত্তরে ভাই হাঁপাতে হাঁপাতে আমাদেরকে বলল, শিগগিরই এদিকে আয়, মা মাসিরা এখনও ওপর থেকেই নামেনি, ওরা ওইখানেই আছে। আমরা ভাবলাম ও হয়তো মজা করছে আমাদের সাথে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পেছন ফিরে তাকাতেই দেখলাম মাদের গ্রুপটা গেটের থেকে আস্তে আস্তে হেঁটে বাইরে বের হচ্ছে।
ঠিক যে কজন ওই অন্ধকারে আমাদেরকে ডাকছিল সেই কজনই গল্প করতে করতে বিয়ে বাড়ির ভেতর থেকে বাইরে বের হচ্ছিল। আমরা কিছুক্ষণের জন্য এই দৃশ্য দেখে ভিমড়ি খেয়ে গিয়েছিলাম। কি দেখছিলাম এসব? একসাথে চারজনই কি তাহলে ভুল দেখলাম আমরা? আর ওদের কথা শুনলামই বা কি করে আমরা? গলিটার ঠিক মাঝ পথে আমরা ছিলাম। আমার ভাই চিৎকার করে আমাদেরকে ফেরত আসতে বলল। আমরা দৌড়ে পেছনে ফিরে চলে আসি আলোর দিকে। আমরা এসে সবাইকে বললাম যে তোমরা তো এক্ষুনি ওই দিকে ছিলে। ওরা বলল আমরা এইমাত্র নিচে নামলাম। তারপর সবাইকে আমরা এই ঘটনার ব্যাপারে বললাম। সবাই আমাদের খুব বকাবকি করেছিল। সবাই বলেছিল যে অন্ধকার দেখেও কিভাবে আমরা চলে গেলাম ওই দিকে। জানি না আমাদের সাথে কি হয়েছিল সেদিন। কেউ সঠিক উত্তর দিতে পারিনি আমরা। যতবার বলতে গিয়েছি আমাদের এই কথায় সবাই হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু একসাথেই সবাই ভুল দেখলাম আর শুনলাম কিভাবে, এটা আজও জানি না। আমাদের কোনো ভুল হয়নি সেদিন। ঠিক এই ঘটনাই আমাদের সাথে ঘটেছিল, আমরা নিজের চোখে দেখেছিলাম। তো যাই হোক, এই ঘটনার প্রায় দিন 15 পর আমার নতুন বৌদির বোনের সাথে দেখা হওয়ায় ওকে সবটা বলেছিলাম। বিয়ের অনুষ্ঠানটি যেখানে হয়েছিল তার আশেপাশেই ওদের নিজেদের বাড়ি রয়েছে। একই পাড়াতে ম্যারেজ হল বুক করেছিল ওরা। ও তখন বলেছিল যে ওই রাস্তার দিকে আমরা গেছিলাম, যে রাস্তায় আমরা গিয়েছিলাম ওই রাস্তায় একটা বাড়িতে বিয়ের ঠিক 3 দিন আগে একটা ছেলে আত্মহত্যা করেছিল। জানি না এটার সাথে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটার কোনো সম্পর্ক আছে কিনা। জানি না সেদিন কারা আমাদেরকে হুবাহু মা মাসিদের আওয়াজে ডেকেছিল আর বলেছিল এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয় তোরা। আমরা প্রশ্ন করায় উত্তরও দিয়েছিল তারা, কিন্তু এগিয়ে চলে গিয়েছিল ওই অন্ধকারের দিকে। সেদিনের ঘটনা আজও মনে পড়লে আমাদের খুব ভয় লাগে। আর সবাই একই কথাই বলি যে একসাথে 4 জনেরই ভুল কিভাবে হলো। এই ছিল দাদা ঘটনা। এই ছিল প্রথম ঘটনা। চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখেছেন অঙ্কিতা প্রামাণিক মল্লিক। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি। ভূত আছে কি নেই সেই তর্ক চিরকালের। অনেকে বলেন তারা নিজের চোখেই ভূত দেখেছে বা অনুভব করেছে, আর যারা ভূত দেখেনি তারা বলে ভূত বলে কিছুই নেই। এই তর্ক ভবিষ্যতেও থাকবে। আজ আমি দুটো ঘটনা আপনাদেরকে শোনাব। যে দুজন মানুষের কাছে আমি এই ঘটনা দুটো শুনেছি তারা আমার খুবই কাছের মানুষ এবং তাদের নিজেদের জীবনে এই ঘটনা দুটো ঘটেছে, তাই এই ঘটনাগুলো আমি সত্য ঘটনা বলেই দাবি করছি। আমার প্রথম ঘটনাটি ঘটে আমার এক বান্ধবীর বাবার সাথে। সে আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। কাকুর দেশের বাড়ি বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রামে। কলকাতায় একটি মেসে থেকে কাকু অফিস করতেন আর প্রতি শুক্রবার অফিস করে বাড়িতে ফিরতেন। শনি রবিবার বাড়িতে থেকে সোমবার ভোরের ট্রেন ধরে কাকু কলকাতায় ফিরতেন। সেদিন ছিল শুক্রবার। অফিসের কাজের চাপ একটু বেশি থাকায় অফিস থেকে বেরোতে কাকুর বেশ রাত হয়ে যায়। ট্রেন একটু লেট করায় বর্ধমান স্টেশনে নেমে বাইরে বেরিয়ে কাকু দেখলেন চারিদিক বেশ নিঝুম হয়ে আছে। বাসে উঠে ঘণ্টাখানেক লাগলো নির্দিষ্ট স্টপেজে পৌঁছতে। কাকুকে একা নামিয়ে দিয়ে বাসটা ঝড় তুলে সোজা চলে গেল। কাকু আশেপাশে তাকিয়ে বাড়ির দিকে হাঁটা লাগলেন। আকাশের চাঁদটাও ছিল না সেদিন। চারিদিক অন্ধকার, তার মধ্যে কাকু এগিয়ে চললেন। গাটা যে একটু ছমছম করছে না তা না, তবে কাকু ছিলেন বেশ সাহসী। গা ছমছমে ভাবটা মন থেকে ঝেড়ে ফেললেন তিনি। খানিকটা এগোনোর পর কাকুর কিরকম একটা অস্বস্তি লাগলো। আর একটু এগোনোর পর মনে হলো সামনের অন্ধকারে একটা আবছায়া হেঁটে যাচ্ছে। কিন্তু কাকু খুব অবাক হয়ে গেলেন এটা দেখে যে সামনের আবছায়াটা মনে হচ্ছিল একটা 7-8 বছরের বাচ্চা ছেলে। কাকু একটু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জোরে ডেকে উঠলেন। তিনি বললেন, খোকা, এই খোকা, শুনছো? আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ হেঁটে? কাকুর কথায় ছেলেটি দাঁড়িয়ে গেল। কাকু আরেকটু এগিয়ে এবার স্পষ্ট দেখতে পেলেন ছেলেটির পরনে এক টুকরো জামা প্যান্ট নেই। কাকু এবার
থমকে দাঁড়িয়ে পড়লেন এই দৃশ্যটা দেখে। ছেলেটি আস্তে আস্তে কাকুর দিকে ঘুরে দাঁড়ালো। কাকুর শির দ্বারা বেয়ে তখন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। উনি দেখলেন ছেলেটি নিঃশব্দে দাঁত বার করে হাসছে আর চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। এই দেখে কাকু আর দাঁড়িয়ে থাকতে পারেননি। মাথা ঘুরে তিনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, কাকু দেখলেন উনি নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়ে আছেন। আগের দিন রাতে কাকুর আসতে একটু দেরি হয়েছিল। এই দেখে কাকুর দুই দাদা একটু এগিয়ে গিয়ে দেখলেন বাড়ি থেকে কিছুটা দূরে কাকু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপর কাকুর মুখের সব শুনে কাকুর বাবা কাকুকে বললেন, অন্ধকার রাতে এরকম কিছু দেখলে কখনো পেছনে ডাকতে নেই, চুপচাপ ঠাকুরের নাম জপ করতে করতে চলে আসা উচিত। এই ছিল আমার প্রথম ঘটনা। আমার দ্বিতীয় ঘটনাটি আমার মামার বাড়ির ঘটনা। এই ঘটনাটি আরও আগের, তাও প্রায় 50 কি 55 বছর আগের কথা। আমার মেজো মামার মুখে এই ঘটনাটি শোনা। আমার মা, মাসি এবং মামারা তখন অনেক ছোট। আমার মামার বাড়ি বনগাঁয়। বনগাঁ তখন একদমই গ্রাম। কারেন্ট তখনও পৌঁছায়নি সেখানে। চারিদিক একেবারে গাছপালায় ভর্তি। সন্ধ্যা নামতে নামতেই চারিদিক একেবারে ঘন অন্ধকারে ডুবে যেত। বনগাঁ বাজারে ছিল আমার দাদুর মুদিখানার দোকান। আমার মেজো মামা তখন খুবই ছোট, বছর 12 কি 13 হবে। তবে মাঝে মাঝে সে দাদুর সাথে দোকানে যেত দাদুকে সাহায্য করতে। সেদিনও মেজো মামা দাদুর সাথে দোকানে ছিল। সমস্ত কাজকর্ম মিটতে সেদিন একটু দেরি হয়ে গেল। দোকানের ঝাঁপি ফেলে দাদু আর মেজো মামা যখন বাড়ির দিকে পা বাড়ালো তখন বেশ অনেক রাত। বাজার এলাকা পেরিয়ে দাদু মেজো মামাকে নিয়ে যে রাস্তায় ঢুকলো সেই রাস্তায় একটা জংলা জায়গার মধ্যে একটা পোড়া বাড়ি পড়ত। আমার দাদু ছিলেন অসীম সাহসী, তাই নিঝুম রাস্তা আর পোড়া বাড়ি এসব কোনো কিছুই দাদুর মনে ভয়ের সঞ্চার করতে পারিনি। তাই বড় রাস্তায় না গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ওই রাস্তায় ধরল দাদু। এগোতে এগোতে পোড়া বাড়িটার কাছাকাছি যেতেই মেজো মামা দাদুর হাতটা শক্ত করে চেপে ধরে আর কাঁপা কাঁপা গলায় তাকে বলে, বাবা, বাবা, সামনে ওটা কি যাচ্ছে? দাদুও মেজো মামার হাত শক্ত করে চেপে ধরে বললেন, চুপ কর, কোনো কথা বলিস না, একদম চুপ কর। ওদিকে না তাকিয়ে ঠাকুরের নাম জপ করতে করতে তাড়াতাড়ি পা চালা। দুজনেই দেখতে পেয়েছিল সামনে একজন হেঁটে যাচ্ছে, যার শরীর আছে পুরো পা অবধি, কিন্তু তার মাথাটা কাঁটা। এই দেখে দুজনেই ঠাকুরের নাম জপ করতে করতে তাড়াতাড়ি পা চালাতে থাকে এবং কিছুটা এগোনোর পর তারা দেখে সামনে থেকে সেই অবয়বটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এরপর দাদু আর মেজো মামা তারা নিরাপদে বাড়ি পৌঁছে যায়, কিন্তু সেই রাতে কি দেখেছিল তার কোনো উত্তর আজ অবধি তারা পায়নি। এই ঘটনা শুনেই অনেকেই তাদেরকে বলেছিলেন যে সেদিন তারা স্কন্ত কাটা প্রেতাত্মার খপ্পরে পড়েছিল। এই ছিল দাদা ঘটনা। এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ঘটনা। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি।